আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল দ্বিতীয় পত্র পরীক্ষা। আমরা একটু 5 মিনিট সময় নিয়ে রিভিউ করব মানসিক চাপ ও চাপ মোকাবেলার উপায়। এই অধ্যায়টা প্রথমে মানসিক চাপ কি? মানসিক চাপ হচ্ছে প্রেষণা পূরণ বা সন্তুষ্টি পূরণে ব্যর্থ হলে, সন্তুষ্টি লাভ না করলে আমাদের মনের মধ্যে যে অস্বস্তিকর বেদনাদায়ক অবস্থার সৃষ্টি হয় বা অনুভূতির সৃষ্টি হয়, সেটা হচ্ছে মানসিক চাপ। আরও একবার বলি, প্রেষণা পূরণ বা সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হওয়ার পরে আমাদের মনের মধ্যে যে অশান্তি বা অস্বস্তিকর অবস্থা, বেদনাদায়ক অনুভূতির সৃষ্টি হয়, তাই হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো তোমরা এক নজর দেখতে পারো। আমরা মূলত একদম ঝটপট করে বলি, মানসিক চাপমূলক পরিস্থিতিগুলো কি? শৈশবকালে স্নেহ ভালোবাসার বঞ্চনা, ছোট্টকালে বাবা মা আত্মীয় স্বজনের দ্বারা ভালোবাসা পাও নাই, বঞ্চিত হয়েছ, মানসিক চাপ তৈরি হতে পারে। শৈশবকালীন কোনো প্রিয়জনকে হারিয়েছ, প্রিয় বস্তুকে হারিয়েছ, চাপ তৈরি হতে পারে। পিতামাতা উচ্চ প্রত্যাশা রাখে, তোমাকে দিয়ে অনেক বড় প্রত্যাশা করে, কিন্তু তুমি সেটা পূরণ করতে ব্যর্থ হচ্ছ, মানসিক চাপ হতে পারে এগুলো থেকে। ভয়জনিত সমস্যা, অনেক সময় আমরা অন্ধকারে ভয় পাই, একাকী থাকতে ভয় পাই, উঁচু বিল্ডিংয়ে উঠতে ভয় পাই। পারিবারিক যদি দ্বন্দ্ব থাকে সম্পর্কের ক্ষেত্রে, সেগুলোতে হয়। যদি তোমার কাছে কোনো কঠিন রোগ থাকে, স্বামী স্ত্রীর যদি দ্বন্দ্ব কলহ থাকে, সেগুলো থেকেও হতে পারে। অর্থনৈতিক মন্দা এবং সংসারে বেকারত্ব থাকলে সেগুলো মানসিক চাপমূলক পরিস্থিতি বলা যেতে পারে। দাঙ্গা হাঙ্গামা, জাতিগত বৈষম্য, জাতিগত বৈষম্য মনে করো যে নিগ্রো আর শ্বেতাঙ্গ, মুসলিম, হিন্দু বা উপজাতি, বাঙালি, এরকম নানান জাতিগত দ্বন্দ্ব হতে পারে। মধ্যবয়স বৃদ্ধ বয়সে আমরা অটোমেটিকই এই দুনিয়া ছাড়ার একটা প্রস্তুতি নিই, সেটি আমাদেরকে হতাশ করে তোলে। আচ্ছা, এছাড়া আবেগীয় কিছু সমস্যা আমাদের মানসিক চাপ তৈরি করতে পারে। আমরা যে কাজগুলো নিয়ে পড়ব, যে মানসিক চাপের কারণ কি, মূলত 3টা গুরুত্বপূর্ণ কারণে মানসিক চাপ হতে পারে। একটা হচ্ছে হতাশা থেকে মানসিক চাপ আসতে পারে, দ্বন্দ্ব থেকে মানসিক চাপ হতে পারে, এবং কর্মভারের কারণে মানসিক চাপ হতে পারে। একটা ছক করে দেয়া থাকতে পারে মানসিক চাপ, নিচে উৎসগুলো দেয়া থাকতে পারে, বা মানসিক চাপের উৎস প্রথমে হতাশা, কর্মদ্বন্দ্ব এবং কর্মভার। তো হতাশা কি? অসহায়ত্ব বা হতাশা সম্পর্কে আমরা একটু দেখি। হতাশা একটা আচ্ছা, হতাশা সম্পর্কে আমরা একটু হতাশার উৎসগুলো নিয়ে কথা বলি। পরিবেশগত উৎস থাকতে পারে হতাশার, সামাজিক উৎস থাকতে পারে। পরিবেশগত উৎস যেমন বন্যা, খরা, জলোচ্ছ্বাস, দুর্ভিক্ষ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, মহামারী, পরিবেশ দূষণ, নদী ভাঙন এবং ভূমিকম্প, এগুলোর মাধ্যমে যে পরিস্থিতিতে পড়ি, সেগুলো হচ্ছে সবই হতাশার প্রাকৃতিক উৎস। সামাজিক উৎস কি? প্রতিযোগিতা, প্রত্যাশার ক্ষেত্রে বলেছি, বাবা মা অত্যাধিক প্রত্যাশা করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি। এই প্রতিযোগিতার মনোভাব থেকে হতাশা আসতে পারে। অত্যাধিক উচ্চাশা, সামাজিক বাধা, মনে করো দুই ধর্মের মেয়ে বা ছেলে পরস্পর বিয়ে করতে চায়, সামাজিক বা ধর্মীয় কারণে বিয়ে করতে পারছে না, এটাও তার মধ্যে হতাশা তৈরি করতে পারে। অর্থনৈতিক বৈষম্য, নিচু শ্রেণীর মানুষেরা খুব নিরীহ জীবনযাপন করে, নিডি জীবনযাপন করে, আর উচ্চবিত্তরা খুব আয়েসি জীবনযাপন করে, এটা হতাশা তৈরি করতে পারে। আচ্ছা, যুদ্ধ হতাশা তৈরি করতে পারে। আচ্ছা, এবার আমরা একটু দেখার চেষ্টা করব দ্বন্দ্বের ব্যাপারটা নিয়ে। দ্বন্দ্বটা কি? দ্বন্দ্বটা হচ্ছে, যদি এমন কোনো পরিবেশ তোমার সামনে তৈরি হয়, একাধিক উদ্দীপক যদি তোমার কাছে এসে হাজির হয় এবং সেখান থেকে একটাকে বেছে নিতে হয়, একটার প্রতি প্রতিক্রিয়া করতে হয়, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে সেটা হচ্ছে হতাশা। দ্বন্দ্ব। তো দ্বন্দ্বের প্রকারভেদ 4টা। আকর্ষণ, 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 বিকর্ষণ, 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 দ্বিগুণ আকর্ষণ, বিকর্ষণ। সোজা কথাই, 2টা বস্তু তোমাকে আকর্ষণ, মানে যদি একই সাথে আকর্ষণ করে, মনে করো পাত্রী দেখবা, 2টা পাত্রী পছন্দ হয়েছে, কাকে বিয়ে করবা পছন্দ করতে পারছো না, আকর্ষণ, আকর্ষণ, দ্বন্দ্ব। 2টা প্রার্থী দেখেছো, 2টা কি পছন্দ হয় না, কিন্তু বাবা মা বলেছে এখান থেকে একটাকে বিয়ে করতে হবে, বিকর্ষণ, বিকর্ষণ, দ্বন্দ্ব। আকর্ষণ, বিকর্ষণ, দ্বন্দ্ব। আকর্ষণ, বিকর্ষণ, দ্বন্দ্ব কি? একদিকে তোমাকে আকর্ষণ করে আর একদিকে তোমাকে বিকর্ষণ করে, এইরকম একটা কন্ডিশন হচ্ছে আকর্ষণ, বিকর্ষণ, দ্বন্দ্ব। যেমন মনে করো একটা সুন্দরী পাত্রী পেয়েছো, কিন্তু পাত্রী অশিক্ষিত, তার মানে 2টা কন্ডিশন, একটা অশিক্ষা আর একটা হচ্ছে সুন্দরী। সুন্দরীকে তুমি চাচ্ছ বিয়ে করতে, কিন্তু অশিক্ষার কারণে পিছিয়ে যাচ্ছ।
একটা আকর্ষণ করলে আরেকটা বিকর্ষণ করছে, আকর্ষণ বিকর্ষণ। দ্বিগুণ আকর্ষণ বিকর্ষণ হচ্ছে কি, দুইটা আলাদা আলাদা ঘটনা থাকবে, যার একটা পজিটিভ দিক থাকবে, একটা নেগেটিভ দিক থাকবে। খাগড়াছড়িতে চাকরি হয়েছে, চাকরির বেতন ভালো কিন্তু পরিস্থিতি দুর্গম। শমশেরনগরে চাকরি হয়েছে, বেতন কম কিন্তু বাড়ির কাছে। একটা ঘটনা হচ্ছে শমশেরনগরে চাকরি হওয়া, একটা হচ্ছে খাগড়াছড়িতে চাকরি হওয়া। খাগড়াছড়ির ভালো দিক খারাপ দিক দুইটাই আছে, শমশেরনগরের ভালো দিক খারাপ দিক দুইটাই আছে। বেছে নিতে পারছো না, দ্বিগুণ আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব। এটা থেকে প্রশ্ন আসতেই পারে, খুব খেয়াল করে উত্তর দিবা। আচ্ছা, কর্মভার। কর্মভারটা কি? কর্মভার হচ্ছে দীর্ঘক্ষণ কাজ করার পরে তোমার মধ্যে সাময়িকভাবে যে কাজ করার যে আগ্রহ উদ্দীপনা কমে যায় বা কর্মক্ষমতা হ্রাস পায়, সেটি হচ্ছে মূলত কর্মভার। কর্মভার কয় ধরনের? দুই ধরনের, একটা শারীরিক, একটা মানসিক। শারীরিকের ক্ষেত্রে লক্ষণগুলো কি কি? মাথা ভার ভার লাগবে, ব্যথা করবে, হাই তোলা, চোখে ব্যথা অনুভব করবা, শরীর অবশ লাগবে, তন্দ্রাচ্ছন্ন হয়ে যাবা, হাত পা কোমর শরীর অন্যান্য অংশে ব্যথা অনুভব করবা। মানসিক লক্ষণগুলো কি? চিন্তা করার আর ইচ্ছা থাকবে না, মনোযোগ একাগ্রতা নষ্ট হয়ে যাবে, প্রেরণা কমে যাবে, ধৈর্য কমে যাবে, ঘুম ঘুম ভাব আসবে, আগ্রহ উদ্দীপনা উৎসাহ কমে যাবে, কাজের মনোযোগ কমে যাবে, ভুলের পরিমাণ বাড়বে। এখন এগুলো দূর করার উপায় কি? দূর করার উপায় হলো তিনটা। দূর করার উপায় হলো তিনটা। তাহলে কর্মভার নিরসনের উপায় লিখে ছকে তিনটা অপশন আসতে পারে, ABC। প্রথম উপায়টা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন। তুমি যে পরিবেশে কাজ করো এই পরিবেশকে আরও উন্নত করতে হবে, সুন্দর করতে হবে, সুসজ্জিত করতে হবে, ফ্যাসিলিটিস বাড়াতে হবে। দুই নাম্বার হচ্ছে সঠিক কর্ম অনুসূচি ও কর্মবিরতি। মনে করো সকালে কাজে লেগেছো, রাত পর্যন্ত কোনো বিরতি নেই, এই কাজে কর্মভারের পরিমাণ বেশি। তাহলে তোমার কাজ কতক্ষণ পর পর তুমি বিরতি নিবা, কতক্ষণ পর চা বিরতি, কতক্ষণ পর খাবা, খাওয়ার পর দুপুরে কতক্ষণ বিশ্রাম নিবা, কতক্ষণ স্ন্যাক্স বিরতি, এগুলো সুন্দরভাবে সাজানো। এটা হচ্ছে কর্ম সঠিক অনুসূচি। আর 3 নাম্বার হচ্ছে কর্ম পুনর্বিন্যাস। কর্ম পুনর্বিন্যাস হচ্ছে এমনভাবে কাজকে সাজাবা যেটা তোমার কর্মীদের দক্ষতা ভিত্তিতে সাজাবা, ফলে অল্প পরিশ্রমে বেশি আউটপুট পাওয়ার সুযোগ থাকবে। তো এই তিনটা ব্যাপার আমরা আলাপ করে ফেললাম। এখন আমরা আরেকটা ব্যাপার নিয়ে আলাপ করবো, অধ্যায়ের চাপ মোকাবেলার উপায়। চাপ মোকাবেলা করার মূলত 4টা উপায়। একটা হচ্ছে পুনর্মূল্যায়ন, 2 নাম্বার হচ্ছে পশ্চাৎ প্রসারণ, 3 নাম্বার হচ্ছে সমঝোতা, 4 নাম্বার হচ্ছে আত্মরক্ষামূলক কৌশল। পুনর্মূল্যায়ন মানে একটা কাজে ব্যর্থ হয়েছে, ব্যাকফায়ার করো, ফিরে আসো, ফিরে এসে চিন্তা করো কেন ফেল করেছি, ফেল করার কারণ খুঁজে বের করো, সেই কারণটাকে সমাধান করো, পরের বার সফল হও। এই উপায়টাকে বলে পুনর্মূল্যায়ন। পশ্চাৎ প্রসারণ, কোনো দিনই পারবো না। মনে করো ক্যাটরিনা কাইফকে বিয়ে করতে চেয়েছো, ও তোমার দ্বারা সম্ভব না, কারণ তুমি যেখানে অবস্থান করো ক্যাটরিনা কাইফের যে জায়গায় অবস্থান করে ওর বিয়ে করা যাবে না। তাহলে কি করবো? ওই আশা ছেড়ে দিতে হবে। ওটা যদি মনের মধ্যে ধরে রাখো না আমি ক্যাটরিনা কাইফকে বিয়ে করতে চাই, তুমি বিয়েও করতে পারবো না, তোমার থেকে চাপও দূর হবে না। এটা হচ্ছে পশ্চাৎ প্রসারণ, ছেড়ে চলে আসা। তাকে পাবো না, আমি বুঝে গেছি, সে যা ডিমান্ড করে সেটা আমার পূরণ করার ক্ষমতা নাই, আমি ছেড়ে চলে আসলাম। চাপ মোকাবিলার এই উপায়কে বলা হয় পশ্চাৎ প্রসারণ। সমঝোতা, সমঝোতা হচ্ছে আমি কোনো একটা ব্যাপারকে ক্ষয়ক্ষতি করে আরও একটা ব্যাপারে সফলতা লাভ করা। সমঝোতা করা, নেগোসিয়েশন করা, ঠিক আছে আমাকে যদি এই কাজটা করতে দাও আমি তোমাকে এটা দিব, চুক্তি করা। চুক্তিমূলক একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে যদি আমরা সমস্যার সমাধান করতে পারি সেটা হচ্ছে সমঝোতা। এই উপায়টাকে বলা হয়। কীভাবে হয়? মনে করো মেডিকেলে চান্স পেয়েছো, পড়বা, 20 লাখ টাকা লাগবে, তোমার কাছে টাকা নেই, তাহলে টাকার অভাবে তোমার পড়া বাদ যাচ্ছে। এখন তুমি বাবাকে বললা, বাবা তোমার হচ্ছে 2 বিঘা জমি আছে, এই জমি বিক্রি করে 20 লাখ টাকা পাওয়া যায়, টাকাটা আমাকে দাও, আমি ডাক্তারটা হই, ডাক্তার হওয়ার পরে তোমাকে আমি 2-এর জায়গায় 4 বিঘা জমি কিনে দেবো। বাবা তোমার কথায় রাজি হলো, জমি বিক্রি করে তোমাকে ডাক্তারি পড়ালো, তুমি ডাক্তারও হলা, ডাক্তার হওয়ার পরে তুমি বাবাকে 4 বিঘা জমিও কিনে দিয়ে দিলা। দেখো চাপ মোকাবেলা করলা যে উপায়, এটা হচ্ছে সমঝোতা। আত্মরক্ষামূলক কৌশল কি? সেলফ ডিফেন্সিভ যে মেকানিজম আছে এগুলোর মধ্যে কয়েকটা আমরা একটু আলাপ করি খুবই সংক্ষিপ্তভাবে। 1 নাম্বার অবদমন, কোনো আকাঙ্ক্ষাকে চাপিয়ে রাখা, জোরপূর্বক চাপিয়ে রাখা, তাকে প্রস্ফুটিত না হতে দাও, বিকশিত না হতে দাও। অবদমনের মাধ্যমে আমরা চাপ মোকাবেলা করি। তোমার কাছে একটা কামনা জাগ্রত হলো, মনে করো রাস্তা দিয়ে যাচ্ছ, একজনের কাছে খুব ভালো একটা পাকা ফল ধরে আছে, কাঁঠাল ধরে আছে, তোমার পেড়ে খেতে ইচ্ছে করলো, কিন্তু মনকে বোঝালে না খবরদার এটা করা যাবে না, এটা করলে সমাজ আমাকে ঘৃণার চোখে দেখবে, তুমি দমন করে ফেললাম, এটা হলো চাপ মোকাবেলার অবদমন। 2 নাম্বার অপব্যাখ্যান। আঙ্গুর ফল টক, এই শব্দটা শুনেছি না? কখন টক হয়েছে? যখন চেষ্টা করে আমি পাই নাই। তার মানে ভুল ব্যাখ্যা করা যখন আমরা করি তখন সেটা হচ্ছে
অপব্যাখ্যা। ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস বলি না, ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। আমি যখন সফল হতে পারি নাই তখন ব্যর্থতার পক্ষে যুক্তি দাঁড় করাই যে আমি ব্যর্থ হয়েছি মানে কি, আমি সফলতার প্রথম ধাপ উত্তীর্ণ করে ফেলেছি, এরপরে সফল হব। আসলে আমরা এভাবে মোটিভেশন দিয়ে থাকি তোমাদের, কিন্তু এটা চাপ সামলানোর একটা উপায়। এই উপায়কে বলা হয় অপব্যাখ্যান। প্রতিক্রিয়া গঠন। মনে করো তুমি খুব খারাপ কাজ করেছো, সমাজের চোখে খুব পাপ কাজ করেছো, অথবা তোমার নিজের মধ্যে খুব অপরাধ বোধ হচ্ছে, তখন তুমি পাল্টা প্রতিক্রিয়া করো। এই অপরাধ বোধ থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়ি রেখে দাও, টুপি পরো, সালাম কালাম বাড়িয়ে দাও, ধর্মকর্ম বাড়িয়ে দাও। বুঝছো? এটাকে বলা হয় বিপরীত প্রতিক্রিয়া গঠন। করে আসছো খারাপ কাজ, খাচ্ছ ঘুষ, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ো। ওই যে তোমাদের মতিরের কথা মনে আছে, গত বছর ছাগল কাণ্ডে, গত বছরের রোজার ঈদ কুরবানি ঈদে ছাগল কাণ্ডে তার ছেলে 13 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছিল। সেই লোক, তাদের যে গ্রুপ, সেখানে সারাদিন সে দুর্নীতি করে, আবার সকালবেলা উঠলেই কোরআন হাদিসের বাণী শেয়ার করে। বিপরীত প্রতিক্রিয়া করে সে চাপ, নিজের মধ্যে সৃষ্ট চাপকে দূর করে। না, আমি একদিকে খারাপ করলেও ঠিক আছে, আমি তো আরেকদিকে ভালো কাজ করি। আচ্ছা, তারপরে প্রতিক্ষেপণ। প্রতিক্ষেপণ হয় কি? প্রতিক্ষেপণ তোমার দোষ ত্রুটিকে স্বীকার না করে অন্যের দিকে প্রক্ষেপ করে দেয়া। তুমি পরীক্ষার হলে নকল করেছো, এটা একটা পাপ। তুমি পাপ স্বীকার না করে বলো না সবাই নকল করছে তাই আমি করেছি। প্রতিক্ষেপণ, অন্যের দিকে চাপিয়ে দিলা দোষটাকে। উদ্গতি। উদ্গতি হচ্ছে কোনো একটা কাজে ব্যর্থ হয়ে অন্য একটা কাজে সফল হওয়া। যেমন প্রেমে ব্যর্থ হয়ে কবি হয়ে গেলা, প্রেমে ব্যর্থ হয়ে ভালো ক্রিকেটার হয়ে গেলা। চাপ মোকাবেলার যে উপায়, সেটা হলো উদ্গতি। এই উপায়টাকে বলে উদ্গতি। ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ হচ্ছে তোমার একটা ব্যর্থতা আছে, মনে করো তোমার এক পা নাই, তুমি তো ক্রিকেট খেলতে পারবে না, কিন্তু তুমি অন্য একটা কাজে খুব ভালো গান শিখে তুমি তাক লাগিয়ে দিলা, মানে সফলতা অর্জন করলা। এটা হচ্ছে একটা ঘাটতিকে আরেকটা সফলতা দিয়ে ঢেকে ফেলা, এটাই হচ্ছে ক্ষতিপূরণ। আচ্ছা, এরপরে হচ্ছে অপস্থাপন। অপস্থাপন বলা হয় কি? অপস্থানটা হচ্ছে, তো মনে করো তোমার অফিসের বস তোমাকে বকা দিয়েছে, বসকে তো আর বকা দেওয়া যায় না, তুমি বাড়িতে এসে তোমার স্ত্রীকে ধুমধাম পিটালা, এটাকে বলে অপস্থান, মানে একের শাস্তি আরেকজনকে দেয়া। এভাবে আমরা চাপ মোকাবেলা করি। বসের ঝাড়ি দেওয়ার ফলে আমার মনের মধ্যে যে ঝড় বইছিল, এই ঝড় আমি কার মাধ্যমে মানে কমালাম? বউরে পিটায় কমালাম। বউ এই ঝড় কার উপর ঝেড়ে কমাবে? সন্তানরে পিটাবে। সন্তান এই ঝড় কার উপর দিতে হবে? ছোটো কিছু ভেঙে ফেলবে, খেলনা পুতুল উপর দিয়ে সে ঝড় তুলে ফেলবে। এই হচ্ছে মানসিক চাপ মোকাবেলা অধ্যায়ের সারমর্ম। এই অধ্যায়ে আর কিচ্ছু নাই। এখন আমরা নেক্সট ভিডিওতে এটার প্রশ্নগুলো নিয়ে আলাপ করব। ধন্যবাদ।